2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস প্রায় একটু টের পেয়েছিলেন যে বিজেপি ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে গেছে। কানাঘুষো মানুষের মুখ থেকে শোনা যেত যে এবছর বিজেপি ক্ষমতায় আসলেও চলে আসতে পারে। সেই ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পেয়েছিলেন, তাই তিনি তার ব্রহ্মাস্ত্র সে বছর খেলেছিলেন। আপনাদের যদি মনে থাকে, ফেব্রুয়ারি মাসে ভোট ছিল মার্চ মাসে, এবং ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্পের সূচনা করেন, লক্ষ্মী ভাণ্ডার। 1 সেপ্টেম্বর থেকে আমরা প্রজেক্টটা বেনিফিট পেতে শুরু করবে। সেই লক্ষ্মী ভাণ্ডারের জন্য উনি প্রমিস করেন মহিলাদের অ্যাকাউন্টে, প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 500 টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার উনি পৌঁছে দেবেন, এবং যারা SC ST তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 1000 টাকা। আমরা যেটা বলেছিলাম, তপশিলি আদিবাসীদের 1000 টাকা, আর জেনারেল কাস্ট সব 500 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা হওয়ার সুবিধার্থে ওই প্রকল্পের মাধ্যমে আরও কোটি কোটি মহিলাদের কাছে পৌঁছে যেতে পেরেছিলেন। ফলত যা রেজাল্ট হওয়ার তাই হয়। টিএমসি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এলেন, প্রায় ওই 215টার কাছাকাছি সিট পেয়ে MLA নিয়ে তারা বিধানসভায় গেল, এবং বিজেপি সেবার যারা 200 পার বলে একটি স্লোগান দিয়েছিল তারা আটকে গেল 77-এ। পরে বিরোধী দল বুঝতে পেরেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মহিলা ভোট একটি বড় অস্ত্র, এবং সেটাকে কাউন্টার করতে বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল বিজেপি। কখনো কখনো আপনাদের মনে থাকবে, প্রথম বিজেপির নেতারা সামনে এগিয়ে এসে বলতেন এই লক্ষ্মী ভাণ্ডার অনেকটা ভিক্ষার মতন, সাধারণ মানুষকে ভিক্ষে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কুড়োচ্ছেন। কিন্তু 3-4 বছর এই ন্যারেটিভ চলার পরে বিজেপির নেতারাই বুঝতে পেরেছিলেন এই প্রকল্পকে যখন ভিক্ষা বলা হচ্ছে তাতে লাভ তো কিছুই হচ্ছে না, উল্টে মানুষকে ছোট করা হচ্ছে। মানুষ 2,42,00,000 মানুষ যারা এই প্রকল্পের আওতায় ছিলেন তাদেরকে ভিখারি বলে সম্বোধন করা হচ্ছে, এবং ইনডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে একটা বেনিফিট তুলে নিচ্ছেন। মানুষের পালসটা হয়তো বিজেপি তখন ধরতে পারেনি। তাই যা হওয়ার তাই হলো 2024 সালের লোকসভা ভোটেও বিপুল সংখ্যক মহিলারা এগিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলেন। তারপরে বিজেপি তাদের স্ট্র্যাটেজিতে একটু চেঞ্জ আনলো। যে দল একসময় এই প্রকল্পকে ভিক্ষা বলতো তারাই একটা নতুন ন্যারেটিভ সামনে তুলে আনলো যে আর 1500 নয়, আমরা ক্ষমতায় এলে আমরা 3000 টাকা দেব, এবং সেই প্রকল্পের নাম হবে অন্নপূর্ণা ভাণ্ডার। অর্থাৎ 3-4 বছর ধরে যেটাকে ভিক্ষা বলতো সেইটাকে দ্বিগুণ করে দিয়ে ক্ষমতায় এসে সেই টাকা মানুষের মধ্যে পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে 2026 সালে ক্ষমতায় এলো বিজেপির সরকার। একটা বিপুল সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি, তার কারণ অ্যান্টি ইনকামবেন্সির জন্য। তৃণমূলের এত করাপশন, এত দুর্নীতি দেখে মানুষ প্রায় ক্লান্ত হয়ে গেছিল এক প্রকার। উল্টো দিকে এটাও সত্যি যে বিজেপি যেভাবে 3000-এর প্রচারটা যে কোনো সভা, যে কোনো মঞ্চ থেকে দিনের পর দিন করে গেছে, এমনকি এই প্রচার শুধু যে দলের ছোটোখাটো নেতারা করেছে তা নয়, বড় বড় মুখ যেমন শুভেন্দু অধিকারী প্রত্যেকটি সভা থেকে, প্রত্যেকটা মিটিং থেকে এই প্রচারটি করে এসছে যে জুন মাসের 1 তারিখ আমরা ক্ষমতায় আসবো মে মাসে, জুন মাসের 1 তারিখ থেকে 3000 টাকা করে মা বোনেদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই 3000 টাকা। পশ্চিম বাংলার মা বোন দিদিদের বলবেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংকল্পপত্রে থাকবে, ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3000 টাকা দেব, মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাবো। এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। যদি বিজেপির সরকার হয় 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। এরকম প্রতিশ্রুতি দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। এবং এটি একটি লিখিত আকারে একটি ম্যানিফেস্টো করেছিল বিজেপি। সেই ম্যানিফেস্টোতেও এই 3000 টাকা সমস্ত মহিলাদের দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু মহিলাদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে নতুন সরকার কি সেই সমস্ত মহিলাদের 3000 টাকা দিবে যেটা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস দিয়ে আসছিল? স্পষ্ট ভাষায় এই কনফিউশনকে ক্লিয়ার করার জন্য আবার এগিয়ে এলেন শুভেন্দু অধিকারীরা। তারা বারবার বলে গেলেন যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তৃণমূল আমলে তারা প্রত্যেকেই এই 3000 টাকার সুবিধাটি পাবেন।
কোনো নাম বাদ যাবে না, যারা যেভাবে পাচ্ছিলেন ঠিক সেভাবে পাবেন এবং আরও ভালো করে পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, ICDS কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা DM অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। সরকার গড়ার পরে প্রায় 24-25 দিন কেটে গেল। 9 মে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিলেন। শপথ নিয়ে 19 মে একটি নোটিফিকেশন বের করা হলো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। 19 মে একটা গ্যাজেট নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকার বের করে, যেখানে 3টে ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়। কি কি ক্রাইটেরিয়া? প্রথমে 25 থেকে 60 বছরের মহিলা হতে হবে, যদি ওই মহিলা কোনো সরকারি কর্মচারী হন, কোনো সরকারি স্কুলের টিচার হন, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সরকারের কোনো প্রতিষ্ঠানের সাথে যদি আপনি যুক্ত থাকেন, আপনি একজন মহিলা হয়ে, তাহলে আপনি এই টাকা পাবেন না। এবং আপনারা যদি ট্যাক্স পেয়ার হন, অর্থাৎ আপনাদের বার্ষিক ইনকাম কোনো একটা স্ল্যাবের মধ্যে পড়ে যা ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ছে, তাহলে আপনাকে ওই টাকাটি দেওয়া হবে না। বেশ ভালো কথা। এবং ওই গ্যাজেট নোটিফিকেশনে আরও একটি পয়েন্ট লেখা ছিল যে 1 জুন থেকে, অর্থাৎ 19 তারিখ নোটিফিকেশন বের করে জানানো হয় যে 1 জুন থেকে প্রত্যেক এলিজিবল মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ট্রান্সফার করা হবে। একটা বড় স্বস্তি পেয়েছিলেন পশ্চিমবঙ্গের যারা মহিলারা এত দিন ধরে লক্ষ্মী ভাণ্ডার পেতেন। তারা বিশ্বাস করলেন যে না, এই যে নতুন সরকার এসছে, তারা যা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মাফিক তারা এখন অবধি কাজ করছে। কিন্তু হঠাৎ করে 2 দিন আগে একটি অদ্ভুত প্রপোজাল নিয়ে এলেন শুভেন্দু অধিকারী। এতদিন ধরে যা যা কথা বলে এসছেন ঠিক তার উল্টো কথা বলা শুরু করলেন শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ সরকার। ভোটের আগের দিন পর্যন্ত যে বিজেপি দল বলে এসছে যে 1 তারিখ 3000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে, হঠাৎ করে তার থেকে 180 ডিগ্রি টার্ন নিয়ে এখন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি বলা শুরু করলেন না, 1 তারিখ থেকে 1500 টাকা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতেন সেইটা কন্টিনিউ হবে, ততদিন অবধি কন্টিনিউ হবে না। একটা নতুন ফর্ম আমরা তৈরি করছি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আমরা চেক করব, তারপরে প্রায় 90 দিনের একটা প্রসেস, তারপরে এই টাকাটা ঢোকা স্টার্ট হবে। 90 দিনের মধ্যে যদি কেউ আগে ফর্মটা ফিল আপ করে দেয়, তার টাকা আগে আবার ঢোকা স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ 1 জুন থেকে 3000 টাকার যে গল্প ছিল, তা যে পুরোটাই একটা গিমিক, তা কিন্তু স্পষ্ট হয়ে গেল শুভেন্দু অধিকারীর কথায়। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভাণ্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা বললাম 3000 টাকা করে দেব, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। বা DM অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে, এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এইবারে পশ্চিমবঙ্গের মা বোনেদের মনে একটা প্রশ্ন জাগলো যে এতবার এত রকম কথা কেন হচ্ছে। এরপরে যে ফর্মটার কথা বলা হয়েছে 12 পাতার ফর্ম, তা হঠাৎ করে পরের দিন দেখছি যে ওটা 13 পাতার ফর্ম হয়ে যাচ্ছে। সেই ফর্মে বিস্তারিত যাবতীয় যা যা প্রশ্ন করা যায় সব করে ফেলেছে পশ্চিমবঙ্গ সরকার। যদি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই, সেই ফর্মে কি কি আছে না, আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিতে হবে, আপনার ডিটেলস দিতে হবে, আপনার পরিবারে কতজন সন্তান আছে তার ডিটেলস দিতে হবে, যদি পরিবারে অন্য কেউ থাকেন যাদেরকে ফ্যামিলি হিসেবে আপনি গণ্য করেন এবং আপনারা একই রান্নাঘরে খাবার খান, মানে একই রান্নাঘরে দুজনের খাবারটা রান্না হয়, তাদেরকেও আপনার ফ্যামিলির মধ্যে ইনক্লুড করে তারও ডিটেলস ওই অন্নপূর্ণা ভাণ্ডারে রাখতে হবে। সেখানে আপনার সন্তানের যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সন্তানের ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনার বাড়িতে 3টা রুম পাকা কিনা সেটা জানাতে হবে, আপনার কোনো জমি আছে কিনা জানাতে হবে, যদি আপনার জমি থাকে সেই জমির দলিল দিতে হবে, সেই জমির মিউটেশন দিতে হবে, আপনার সন্তান টিকা নিয়েছে কিনা এবং আপনাদের সমস্ত সন্তান টিকা নিয়েছে কিনা তা ফর্ম ফিল আপ করে জানাতে হবে, যদি টিকা নিয়ে থাকে সেই টিকাকরণের যে সার্টিফিকেট সেটা সাথে জমা দিতে হবে, আপনার কাছে 2 চাকা বা 4 চাকার কোনো গাড়ি আছে কিনা জানাতে হবে,
এই ফর্ম দেখে মানুষের চক্ষু চড়ক গাছ। আমি জানি না আর 2-3 পাতা অ্যাড করলে সরকার এটাও জেনে ফেলতে পারতো যে আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট দিন, আপনার ইউএসজির লাস্ট রিপোর্ট দিন, আপনার ইসিজির রিপোর্ট দিন, আপনার দিনের বেলা কি বাজার হয়েছে সেটা লিখে জানান। খালি এইটা জানতে হয়তো সরকারের বাকি ছিল। তার সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট সেগুলো অ্যাড করতে বলতেই পারতো সরকার। এত কিছু যখন চেয়েই ফেলেছে, শুধু এই জিনিসগুলো জানতে কেন বাকি রাখলো তা আমার একটু মনে প্রশ্ন জাগছে। এমনকি আপনারা বিশ্বাস করবেন না, সরকার ওই ফর্মে এটাও জানতে চেয়েছে যে আপনার পরিবারে কেউ রাজনীতিতে যুক্ত কিনা, কেউ কাউন্সিলর কিনা, কেউ এমএলএ কিনা, কেউ এমপি কিনা। অর্থাৎ যে কাজের জন্য টাকাটা দেওয়া হবে সেইটা বাদে দুনিয়ার সমস্ত রকম প্রশ্ন আপনাকে করা হয়েছে। আমি এই জিনিসটা ফেস করেছিলাম একবার দিদিকে বলো, যখন নতুন নতুন এই পোর্টালটা স্টার্ট করা হয়েছিল, দিদিকে বলো, তখন আমি এরকম একটা এক্সপিরিয়েন্স ফেস করেছিলাম। আমি যদি আজকের ভিডিওর মাধ্যমে যখন বলছি কথাটা বলাই যায়, আমার একটা প্রবলেম হয়েছিল, আমি সেটা নিয়ে একবার দিদিকে বলো, আমি বিশ্বাস করে ফোন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নাম্বার দিয়েছেন, হয়তো আমার প্রবলেম সলভ হবে। সেই প্রবলেম যখন সলভ করতে গিয়ে ফোন করি, ঠিক এভাবেই কিছু প্রশ্ন করা হয়েছিল, যেমন তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার ঠাকুরদার নাম কি, ঠাকুরদার বাবার নাম কি, তোমরা কোন পাড়ায় থাকো, কোন গ্রামে থাকো। অর্থাৎ আমার কি প্রবলেম সেটা না শুনে দুনিয়ার যাবতীয় সমস্ত ডিটেলস নিয়ে ওরা ফোনটাকে রেখে দেয় এবং বলা হয় যে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে। তারপরে তো আর কোনোদিন যোগাযোগ করা হয়নি, সরকারটাই পাল্টে গেছে। এবারে আসি অন্নপূর্ণা ভাণ্ডারে। ভাবুন, একটা পোর্টাল তৈরি করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে তার বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা লেখা নেই, কোনো একটা অপশান দেওয়া নেই যেখানে মানুষ দেখতে পারবে কারা এলিজিবল কারা এলিজিবল নয়। এখন প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট তো জানিয়ে দিয়েছে নোটিফিকেশন মাধ্যমে যে কারা কারা এলিজিবল, যেমন 3টে পয়েন্ট আপনাকে বললাম। তাহলে এই টাকাটা পাওয়ার জন্য কেন আমার সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে? আমি আমার সন্তানকে টিকা দিয়েছি কিনা সেটা কেন জানাতে হবে? আমি কটা রুম নিয়ে থাকি, আমার কটা রুম পাকা বাড়ি সেটা আমাকে জানাতে হবে। আমার গাড়ি আছে কিনা আমাকে সেটা জানাতে হবে। আমার পরিবারে কেউ এমএলএ, এমপি, কাউন্সিলর কিনা সেটা কেন জানাতে হবে? এই প্রশ্নগুলো এখনো সাধারণ মানুষের মাথায় ঢুকছে না। মানুষ এবারে ভাবতে শুরু করেছে, এইগুলো জিজ্ঞেস করার কারণ কি এটাই যে যদি কারোর ঘরে গাড়ি থাকে, যদি কারোর 3টা রুমের পাকা বাড়ি থাকে, যদি কারোর ভ্যাকসিনেশন না হয়ে থাকে, যদি কারোর অ্যাকাউন্টে, কারোর বাবার অ্যাকাউন্টে বা যিনি নিচ্ছেন এই লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার তার স্বামীর অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্ট বছরের শেষে ঢোকে বা মাসের শেষে ঢোকে, তাহলে সেই মহিলারা কি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হবেন? কিন্তু এরকম তো কথা ছিল না। এই বিষয়টা নিয়ে একটু ঘাঁটতে ঘাঁটতে দেখলাম অগ্নিমিত্রা পল, এখন মাননীয় মন্ত্রী, তিনি জানিয়েছেন এই ভ্যাকসিনেশনের বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ভ্যাকসিনেশন ডিটেলস কেন দরকার। তখন উনি একটা অদ্ভুত কথা বললেন, আজকে ভ্যাকসিনেশন নিতে বলা হয়েছে এবং সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা, তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আপনি 3,000 টাকা অন্নপূর্ণার ভাণ্ডারই বা সরকারের থেকে নিচ্ছেন কেন? তুমি সরকারের ভ্যাকসিনেশন নেবে না আর টাকা নিতে চলে আসছো। আমি এই লজিকটা অদ্ভুত লেগেছে। মানে ধরুন আমার মা, যার বয়স এখন 50-55-র মধ্যে, তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেন, আজকে আমার বয়সী ছেলে যে আর কয়েক বছর পরে হয়তো 30-এ পা দেব, আমার টিকাকরণের সার্টিফিকেটটা আমি কোত্থেকে পাবো? এবং এরকম হাজার হাজার ছেলেমেয়েরা আছে যাদের বয়স 10, 15, 20, সেই ছেলেমেয়েরা টিকাকরণ কবে করেছিল তাও মনে নেই। সেই টিকাকরণের সার্টিফিকেট পাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। তাহলে সেই মহিলারা কি তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না? এবং এটাই যদি ক্রাইটেরিয়া আপনার হয়ে থাকে, তাহলে আপনি প্রথমেই যখন ভোটটা চেয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছিলেন, মানুষের দরজায় দরজায় কড়া নাড়ছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার যেভাবে চলছে অন্নপূর্ণা ভাণ্ডার ঠিক সেভাবে চলবে, সেই মিথ্যে প্রতিশ্রুতিটা কেন দিয়েছিলেন? দেখুন, ঠকিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ঠকানো শুরু করেছিলেন যখন ওই 5-7 বছরের একটা টার্ম উনি শেষ করে ফেলেছিলেন। তারপরে ভেবে ফেলেছিলেন রাজ্যটা পুরো আমার, আমি এই রাজ্যের রানী, আমাকে আর কেউ বলার নেই, আমি যেভাবে ইচ্ছা মানুষকে শোষণ করতে পারি। কিন্তু আপনাদের সরকার এখনো 30 দিন হয়নি, আপনারা সবচেয়ে বড় যে প্রকল্প, সবচেয়ে মানুষের আশা ছিল যে প্রকল্পটা নিয়ে, সেখানেই এমন একটা কনফিউশন ক্রিয়েট করছেন যে মানুষের বিশ্বাস সরকার হওয়ার প্রথম 1 মাসেই কিন্তু সেই বিশ্বাসটা ভাঙতে শুরু করেছে।
আপনাদের দয়া করে বলছি, সরকারের থেকে এমন কাজ আপনারা করবেন না যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আবার নতুন করে প্রাসঙ্গিক মনে করে। আমি অনেক কমেন্ট বক্স দেখছিলাম, অনেক সাধারণ মানুষের কমেন্ট দেখছিলাম যারা হয়তো কোনো পার্টির সাথে যুক্ত নয়, তারা এখন বলা শুরু করেছে, ওই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাহলে ঠিকই বলেছিল যে এতগুলো রাজ্যে যখন টাকা দিচ্ছে না তাহলে পশ্চিমবঙ্গেই বা কি করে টাকা দেবে, এবং সেটাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সঠিক প্রমাণিত হচ্ছে, আমরা ভুল প্রমাণিত হচ্ছি। আপনারা কি কথা দিতে পারবেন যে যে মহিলাটা 12টা পেজের ফর্মটা ফিল আপ করছে, সে এই যে ক্রাইটেরিয়া আপনারা লিখে দিয়েছেন যে এই 3টে ক্রাইটেরিয়ার বাইরে সবাই পাবে, সেই ফর্মটা ফিল আপ করার পরে সে টাকাটা পাবে? আপনারা কোনোভাবে পরে বলবেন না যে আপনার তো গাড়ি আছে, আপনার তো বাড়ি আছে, আপনার তো স্বামী এই ইনকাম করে, স্ত্রী এই ইনকাম করে, তাই আপনি পাবেন না। এই কথাটা আপনি বলবেন না তো? ওই মানুষের শ্রমটাকে আপনি সম্মান করবেন তো? যদি সেটাই হয়, আজকের দিনে দাঁড়িয়েও অন্তত বলে দিন যে কারা সত্যি করে এলিজিবল, কারা এলিজিবল নয়। তাহলে যারা সত্যি করে, যাদের বাড়িতে গাড়ি আছে, যাদের বাড়িতে জমি আছে, যাদের মিউটেশন ফাইল বের করতে হবে ইত্যাদি ইত্যাদি, তারা এই ঝামেলার মধ্যে পড়বেই না, তারা প্রথমেই এই ফর্মটা তুলবেই না। কিন্তু মানুষকে আপনি আশা জুগিয়ে, বিশ্বাস জুগিয়ে যদি পরে মানুষকে আপনি ঠকান, মানুষ কিন্তু সব মনে রাখে। অন্তত এই লেসনটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে নেবেন। এরপরে সরকার বলতেই পারে যে কে বলেছে আমরা গাড়ি দেখে, বাড়ি দেখে, জমি দেখে টাকা দেব না? আমরা তো নিচ্ছি অন্যান্য কিছু ভেরিফিকেশন, কিছু ডকুমেন্টস কিছু লাগবে, ফিউচারে কিছু কাজের জন্য লাগবে। তাহলে সেটাও আপনারা স্পষ্ট করে দিন একটা প্রেস কনফারেন্স করে যে আমরা অন্যান্য কাজের জন্য সেই স্বচ্ছতাটা মানুষের কাছে রাখুন যে আমরা ফিউচারে অন্যান্য কোনো প্রকল্প আনবো, তাই আমরা এই ডিটেলসগুলো আপনার থেকে নিচ্ছি, এর সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো সম্পর্ক নেই। তাহলে মানুষও অন্তত যারা এই প্রকল্পের মাধ্যমে একটা স্বপ্ন দেখেছিল আমি 3,000 টাকা পাবো, তাহলে তারাও একটু নিস্তার পাবে। আমি বিগত অনেকগুলো প্রেস কনফারেন্স দেখেছিলাম যেখানে বিভিন্ন ছুতোয় এই প্রকল্পটাকে ডিলে করা হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ছেলে একজন পুরুষ এই প্রকল্পের আওতায় পড়ছে, তার অ্যাকাউন্টে টাকা যেত ইত্যাদি ইত্যাদি, এই রোহিঙ্গা পেত, সে পেত ইত্যাদি ইত্যাদি। সবই সত্যি, কোনোটাই মিথ্যে নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের আওতায় যে অনেক পুরুষরা ঘাপলা করে টাকা নিচ্ছিল, অনেক রোহিঙ্গা মুসলিমরা, অনেক বাংলাদেশিরা বেআইনিভাবে টাকা নিচ্ছিল, সেটা তো আপনি জানতেন। তাহলে আপনি কেন সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 1 জুন থেকেই আমরা 3,000 টাকা দেব? আর এই ভাওতায় না মানুষ পড়বে না, এই হিন্দু মুসলিম করে মানুষ অন্তত আর এই পাল্লায় পড়বে না। মহারাষ্ট্রের লাডলি বেহানা প্রকল্পে, যেখানে শুধু মহিলারাই টাকাটা পাওয়ার কথা, সেখানে 14,000 পুরুষ তারা বেআইনিভাবে এই লাডলি বেহানা থেকে টাকা পাচ্ছে। তাহলে সেই সরকার কি এভাবে কোনো প্রকল্প, এভাবে কোনো 12 পাতার কোনো ফর্ম বের করেছে যেখানে স্বচ্ছতা বজায় রাখার জন্য ডিটেলস চাওয়া হয়েছে? মহারাষ্ট্রে তো হচ্ছে না, আপনাদের সরকার আছে, তাহলে আপনারা বাংলায় করছেন কেন? এবারে অনেক বিজেপির সমর্থকরা তেড়ে আসবেন আমার দিকে, নিশ্চয়ই আসবেন, ওনাদের কাজই তো দিনের শেষে ওটাই। অনেকে বলছেন যে দেখলাম যে ফর্ম ফিল আপ করতে পারবে না, ভালো কথা, টাকাটাও নেবে না। ঠিক অনেকটা ওরকম শোনায় যখন আপনি সরকারের বিরোধিতা করবেন, সরকারের কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, আপনাকে সরকারকে ভালো লাগছে না, তোরা পাকিস্তান চলে যা, তোরা বাংলাদেশ চলে যা। ঠিক এভাবেই 12 পাতা ফিল আপ করতে পারবি না, তাহলে তোরা প্রকল্পটায় টাকা নিবি না। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, টাকাটা কারোর বাবার নয়, টাকাটা আপনাদেরও বাবার নয়, টাকাটা আমাদেরও বাবার নয়। আমাদের ট্যাক্সের টাকাটা, এই টাকাটা সরকার আমাদেরকে প্রমিস করেছিল, আমাদের রাজ্যের মহিলাদের প্রমিস করেছিল, তারা সেই টাকাটা পাবে। কোনো মহিলা নিজে থেকে এসে নিশ্চয়ই সরকারকে বলেনি আমাদের 500 টাকায় হচ্ছে না, আমাদেরকে 3,000 টাকা আপনারা যদি দেন তাহলে আপনাদেরকে ক্ষমতায় আনবো। আপনারা নিজে থেকে মানুষকে প্রমিস করেছিলেন, যেটাকে একসময় ভিক্ষা বলতেন, সেটাকে 3,000 টাকা প্রমিস করে আপনারা সেই ভিক্ষার লোভ দেখিয়ে মানুষকে আপনারা ওই চেয়ারে বসেছেন। আজ আপনারা যদি মানুষকে ছোট করেন যে ফোকটে 3,000 টাকা পাচ্ছে, তারপরেও 12টা পাতার ফর্ম ফিল আপ করতে পারবেন না। মানুষ ফোকটে কি পাচ্ছে জানি না, কিন্তু সেই ফোকটে পাওয়ানোর লোভ দেখিয়ে কেউ ফোকটে মুখ্যমন্ত্রীর চেয়ারটা পেতে বসছে। অনেকে বলছেন যারা সরকারি কর্মচারী তাদের স্ত্রী কেন পাবে, যারা একটু বড় স্যালারি পান তাদের স্ত্রী কেন পাবে, তাদের মেয়েরা কেন পাবে? হ্যাঁ, আপনাদের লজিক অনুযায়ী তারা সত্যি পাওয়া উচিত নয়। তাহলে যদি পাওয়া উচিতই নয়, তাহলে কেন সরকার ক্ষমতায় আসার আগে প্রমিস করেছিল যে আমরা সবাইকে টাকাটা দেবো যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে? প্রথম প্রশ্নটা তাহলে সরকারকে করা উচিত। দ্বিতীয়ত, এই প্রকল্প করার পেছনে একটা বড় কারণ ছিল মহিলাদের স্বাবলম্বী করে তোলা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক
বিরোধিতা করেছি, অনেক ক্ষেত্রে বিরোধিতা করেছি, কিন্তু কখনো লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমি কোনোদিন কোনো টু শব্দ করিনি, এবং এই প্রকল্পটি যে কেন মানুষের জন্য দরকার বরং সেটা নিয়ে আমি বারবার কথা বলেছি। একজন সরকারি কর্মচারী স্ত্রীকেও দিনের শেষে তার স্বামীর কাছে হাত পাততে হয়, যদি আমি একটু বাজারে যাব স্বামীর কাছে একটা 200 টাকা একটা 300 টাকা হাত পাততে হয়। একজন স্বামী সরকারি কর্মচারী, সে মাসের শেষে 50,000 60,000 টাকা ইনকাম করছে, মানে এই নয় তার স্ত্রীকে তার ইনকামের একটা বড় অংশ তার স্ত্রীর হাতে তুলে দিচ্ছে। তার স্ত্রীকে এখনও রাস্তায় বেরোতে হলে, বাইরে বেরোতে হলে, একটু ঘুরতে যেতে হলে, একটু স্বাধীনভাবে নিজের চাওয়া পাওয়াগুলো মেটাতে হলে সে স্বামীর কাছে গিয়ে হাত পাততে হয়। আর সেই হাতটা যাতে না পাততে হয়, ঠিক সেই কারণেই এই প্রকল্পটাকে এত বাহবা দিই আমি, অন্তত আমি দিই, আর কে দেয় জানি না। এই ভিডিওর মাধ্যমে শুধু একটি শেষ বার্তা, যে সরকারকে আমি আবেদন করব যে এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে মানুষের যাবতীয় যা যা প্রশ্ন তার সম্মুখীন হন। আপনারা যদি জবাবটা না দেন, মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে আবার প্রাসঙ্গিক করে ফেলবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিজের মুখে একটি কথা বলেছেন যে 3,000 টাকা মানুষের মধ্যে পৌঁছে দিতে চান সরকার এলে, সেই স্বচ্ছতা আপনারা বজায় রাখুন। 1 জুন থেকে যে টাকাটা দেওয়ার প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন সেই টাকাটা মানুষকে দেওয়া শুরু করুন। সাথে যে যুবশক্তির কথা আপনাদের ম্যানিফেস্টোতে বলা আছে, যে বেকার ছেলেরা যাদের সত্যি করে দরকার, সেই বেকার ছেলে মেয়েদের হাতে এই যুবশক্তির 3,000 টাকাটাও তুলে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।